আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান। জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি। পাশাপাশি ১ নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা ২ নম্বর ফরম্যাটের ১ নম্বর বেসিসের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা ২ নম্বর ফরম্যাটের দ্বিতীয় বেসিসের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে চলুন প্রথমে আমরা দ্বিতীয় ফরম্যাটটি দেখে আসি। দ্বিতীয় ফরম্যাট শেয়ার ভ্যালুয়েশন। এখানে ২ নম্বর বেসিস বলা হয়েছে আয় ভিত্তিক পদ্ধতি বা ইল্ড ভ্যালু মেথড এবং মার্কেট ভ্যালু মেথড। শিক্ষার্থীগণ, যে সমস্ত কারবার তাদের গড় আয়কে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে ক্যাপিটালাইজ ভ্যালু নির্ণয় করে এবং ক্যাপিটালাইজ ভ্যালুকে বা মার্কেট ভ্যালুকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ার প্রাইস নির্ণয় করে থাকে, তাকে বলা হয় আয় ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি অনেক জনপ্রিয়। এই পদ্ধতিতে অনেকবার অঙ্ক এসেছে। শিক্ষার্থীগণ, ২৮ নম্বর প্রবলেমটি ইল্ড ভ্যালু মেথডে অঙ্ক দেওয়া হয়েছে। যেমন আমরা প্রথমে ২৮ নম্বর প্রবলেমটি দেখি। ২০১৫ সালে এই পরীক্ষায় দেওয়া হয়েছে। প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ হাসনা হেনা মার্চেন্ডাইজ কোম্পানি কম্পিউট দ্য ভ্যালু অফ ইকুইটি শেয়ার ইন ক্যাপিটালাইজেশন মেথড। মূলধনায়ন পদ্ধতিতে শেয়ার মূল্য নির্ধারণ করতে হবে। ইনফরমেশন দেওয়া হচ্ছে শিক্ষার্থীগণ। প্রথম বলা হচ্ছে, শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার অফ টাকা ১০ ইজ ফুললি পেইড আপ ৪,৫০,০০০ টাকা। ১০ টাকা দামের শেয়ারগুলি টোটাল মিলে শেয়ার ক্যাপিটাল হচ্ছে ৪,৫০,০০০ টাকা। দেন শেয়ারের মূল্য মাত্র ১০ টাকা। ইএটি আর্নিং আফটার ট্যাক্স দেওয়া হয়েছে ৫ বছরের। ১৩ সালে ১,২০,০০০ টাকা, ১৪ সালে ১,৫০,০০০, ১৫ সালে ১,৮০,০০০ এবং ১৬ সালে ৯০,০০০ টাকা ও ১৭ সালে ২,১০,০০০ টাকা। এরপর বলা হচ্ছে, অ্যাজুমিং নর্মাল রেট অফ রিটার্ন ১৩%। ধরে নিতে হবে যে এনআরআর দেওয়া হয়েছে ১৩%। এইটুকু ইনফরমেশন ৪ মার্কের অঙ্কটি দেওয়া হয়েছে। যেহেতু এখানে কোনো অ্যাসেট নাই, লায়াবিলিটি নাই, তাহলে আমাদের মাত্র ৩টি স্টেপের মাধ্যমে এই অঙ্কটি আমরা সমাধান করতে পারবো। প্রথমে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে। এজন্য স্টেপ নম্বর ১-এ আমরা টোটাল নির্ণয় করলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট। প্রথম ১৩ সাল, ১৪ সাল, ১৫ সাল, ১৬ সাল এবং ১৭ সাল ৫টি সাল লেখা হলো। ইএটি গুলো লিখে যোগ করা হলো। টোটাল মিলে হয়েছে ৭,৫০,০০০ টাকা। এই ৭,৫০,০০০ টাকাকে ৫ দ্বারা ভাগ করলে এভারেজ মেইনটেনেবল প্রফিট ১,৫০,০০০ টাকা। শিক্ষার্থীগণ, দ্বিতীয় স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু। মোট কারবারের মূলধনায়ন করতে হবে যে এভারেজ মেইনটেনেবল প্রফিট ভাগ এনআরআর। এভারেজ প্রফিট হচ্ছে ১.৫ লক্ষ টাকা ভাগ এনআরআর হলো ১৩%, ভাগ করলে আসে ১১,৫৩,৮৪৬ টাকা। এখন বর্তমান কারবারের মূল্য হচ্ছে ১১,৫৩,৮৪৬ টাকা। এটাকে ভাগ করতে হবে শেয়ার সংখ্যা দ্বারা। দ্বিতীয় স্টেপে আমরা তৈরি করতে পারবো ক্যালকুলেশন অফ শেয়ার ভ্যালু। তাই টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু ভাগ নাম্বার অফ শেয়ার। শিক্ষার্থীগণ, নাম্বার অফ শেয়ার প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া ছিল না, তো বলা হয়েছিল টোটাল ক্যাপিটাল ৪,৫০,০০০ টাকা আর প্রত্যেকটি শেয়ারের দাম ১০ টাকা। তো ৪,৫০,০০০কে ১০ টাকা দ্বারা ভাগ করলে আসে ৪৫,০০০ শেয়ার সংখ্যা। এই ৪৫,০০০ শেয়ার দ্বারা ভাগ করলে এখন বর্তমান মূল্য ২৫ টাকা ৬৪ পয়সা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা একটি অঙ্ক সমাধান করতে পারলাম। এবার আসি ২৯ নম্বর প্রবলেম। এটি দুইবার এসেছে বোর্ড পরীক্ষায়, ২০০১ সাল এবং ২০১৩ সাল। প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ব্যালেন্স শিট and other information given below find out the market value of each equity share taking into a consideration a reasonable amount of goodwill। এখানে আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ার নির্ণয় করতে বলা হয়েছে। প্রয়োজনীয় যদি গুডউইলের প্রয়োজন হয় অ্যাজাম্পশন করে গুডউইল নির্ণয় করে নিতে হবে, তারপরে আমাদের শেয়ার ভ্যালু নির্ণয় করতে হবে। ব্যালেন্স শিট একটি দেওয়া হয়েছে। ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে দেওয়া হয়েছে গুডউইল ৭৫,০০০ টাকা, প্ল্যান্ট মেশিনারি ৩,৭৫,০০০ টাকা, বিল্ডিং ২,২৫,০০০ টাকা, স্টক ২,৫০,০০০ টাকা, ডেবিটর্স ৩,৫০,০০০, প্রিলিমিনারি এক্সপেন্স ১৫,০০০ টাকা। এটা ফিক্টিটিভ অ্যাসেট। এটি আমাদের ক্যাপিটাল এমপ্লয় নেওয়া, ক্যাপিটাল এমপ্লয় করার সময় আসবে না। ব্যাংক ব্যালেন্স আছে ৮৫,০০০ টাকা। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাসেটের মধ্যে থেকে একটি ফিক্টিটিভ অ্যাসেট, এইটা বাদে আর সবগুলো দেখাতে হবে। আর গুডউইল যেহেতু অ্যাট কস্ট লেখা নেই, তাহলে এটি আমাদের দেখানো যাবে না, নতুন করে গুডউইল নির্ণয় করে নিতে হবে। এবার আসি দাম মাসে বলা হচ্ছে ইকুইটি শেয়ার ১০ টাকা করে দাম, এরকম ৪ লক্ষ টাকা আছে। ৬% প্রিফারেড শেয়ার অফ ১০০ টাকা ইজ ১,৫০,০০০ টাকা।
জেনারেল রিজার্ভ দেওয়া আছে 2 লক্ষ টাকা, ডিবেঞ্চার দেওয়া আছে 75,000 টাকা, 5% ডিবেঞ্চার। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে পূর্বে 1/1/2010 সালে 50,000 টাকা এবং 31/12/2010 সালে অর্থাৎ বছরের শেষে 4,50,000 টাকা, টোটাল মিলে 5 লক্ষ টাকা রিটেন আর্নিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ক্রেডিটর্স পাওনাদার, এটি হলো কারেন্ট লায়াবিলিটি 50,000 টাকা, টোটাল মিলে 13,75,000 টাকা, দুই পাশে ব্যালেন্স শিট মিল করা হয়েছে। আদার ইনফরমেশনে বলা হচ্ছে দ্য কোম্পানি প্রসপেক্টাস অফ প্রফিট ফর 2011 আর ইকুয়ালি গুড, দ্য ডিভিডেন্ড অন প্রিফারেড শেয়ার ফর 2010 সাল ওয়াজ নট পেইড। শিক্ষার্থীগণ, প্রিফারেড শেয়ারের ডিভিডেন্ড 10 সালে এখনো পর্যন্ত পেইড করা হয়নি, এটা আমাদের পেইড করে দিতে হবে চলতি বছরে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং ইজ 15% হায়ার দ্যান দ্য বুক ভ্যালু। বুক ভ্যালু যে বিল্ডিং এর মূল্য দেওয়া আছে 2,25,000, এর থেকে আরো 15% বৃদ্ধি করে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কোম্পানিজ ডুইং সিমিলার বিজনেস শোজ এ প্রফিট অফ 15% অন মার্কেট ভ্যালু অফ শেয়ার। বর্তমানে অ্যাভেলেবেল যে সমস্ত সিমিলার বিজনেসগুলো আছে আশপাশে, তারা 15% করে আয় করে, অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্ন হলো এখানে 15%। প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন ইনক্রিজ অফ 50,000 টাকা অ্যানুয়ালি। বিগত 3 বছরে দেখা গেছে যে ধারাবাহিকভাবে 50,000 টাকা করে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বিগত সালের তুলনায় পরবর্তী সালে 50,000 টাকা মুনাফা বেশি হয়েছে। তাহলে শিক্ষার্থীগণ, আমরা দেখে আসি বর্তমান মূল্য 10 সালে প্রফিট হয়েছে 4,50,000 টাকা। তাহলে আমরা বুঝে নিতে পারি যে 9 সালে প্রফিট ছিল 4 লক্ষ টাকা, এখানে 50,000 কম ছিল, আর 8 সালে আরো 50 কম ছিল, অর্থাৎ 3,50,000 টাকা ছিল। তাহলে 8 সাল, 9 সাল এবং 10 সাল এই 3টি বছর হলেই হবে, যেহেতু আমাদের এখানে 3 ইয়ার্স বলেছে। 6 নম্বর বলছে মেক নেসেসারি অ্যাজাম্পশন, যদি আরো কিছু প্রয়োজন হয় সেগুলো ধরে নিতে হবে। আর আমরা যেগুলো ধরে নেব সেগুলো আবার টিকা দিয়ে নোট দিয়ে আমরা শেষে দেখিয়ে দেব। শিক্ষার্থীগণ, যেহেতু আমাদের গুডউইল নির্ণয় করতে হবে, তাহলে শেয়ার ভ্যালুয়েশনের পূর্বে গুডউইল ভ্যালুয়েশন করতে হবে। তো গুডউইল ভ্যালুয়েশন করতে গেলে আমাদের 6টা স্টেপ করতে হয়। প্রথম ক্যাপিটাল এমপ্লয়, বর্তমানে কারেন্ট অ্যাসেট যেগুলো বিল্ডিং এর মূল্য 2,25,000 টাকা, এখন 15% বৃদ্ধি হওয়ার কারণে আমরা 115% করেছি, তাতে আসে 2,58,750 টাকা। প্ল্যান্ট মেশিনারি 3,75,000 টাকা, স্টক 2,50,000 টাকা, ডেপ্টর্স 3,50,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স 85,000 টাকা। টোটাল অ্যাসেট 13,18,750। শিক্ষার্থীগণ, এখানে প্রশ্নপত্রে আমরা দেখেছি প্রিলিমিনারি এক্সপেন্স, এটি প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে এটি নেওয়া যাবে না, কারণ এটি হলো ফিক্সড টু অ্যাসেট। আর এটি হলো গুডউইল অ্যাট কস্ট লেখা নেই, এজন্য আমরা এই সম্পত্তিটি দেখাতে পারবো না প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে। এই দুইটি বাদে আর সবগুলি আমরা দেখিয়েছি। তো আমরা এখানে পেয়েছি 13,18,750, সেখান থেকে বাদ দিব কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি আমরা প্রশ্নে দেখেছি একটি ছিল ক্রেডিটর্স, শুধুমাত্র 50,000 টাকা। তো 50,000 টাকা মাইনাস করার পরে আমাদের থাকে 12,68,750। এটি হলো ক্যাপিটাল এমপ্লয়। এবার আসি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় সূত্র হলো 1 নম্বর স্টেপের ক্যাপিটাল এমপ্লয় অ্যামাউন্টে নিয়ে আসতে হবে, প্রথমে নিতে হবে এখানে, এরপরে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট আছে 4,50,000 টাকা, এর সাথে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট কিছু যোগ বিয়োগ হতে পারে। শিক্ষার্থীগণ, সাধারণত যদি ডিবেঞ্চার থাকে, লোন, মর্টগেজ, বন্ড ইত্যাদি, এই ঋণের সুদ অর্থাৎ দায়ের সুদগুলো প্রফিট অ্যান্ড লসের ভিতরে পূর্বেই মাইনাস করা হয়ে গেছে, যার কারণে এই নন ট্রেডিং এর এক্সপেন্স যেগুলো মাইনাস করা হয়েছে এগুলো আবার প্লাস করতে হয়। ঠিক আছে, এক কথা এভাবে মনে রাখলে চলবে যে সুদ সাধারণত 2 প্রকার হয়, একটি সুদ হচ্ছে ইনকাম, আর একটি হলো এক্সপেন্স। অর্থাৎ দায়ের সুদ সবসময় খরচ, আর বিনিয়োগের সুদ সবসময় আয়। তো যদি কোনো গুডউইল করার সময় বিনিয়োগের সুদ পান, তাহলে বিনিয়োগের সুদ সর্বদাই কারেন্ট ইয়ার প্রফিট থেকে মাইনাস হবে, আর দায়ের সুদ সর্বদাই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যোগ হবে। যেমন 75,000 টাকা ডিবেঞ্চার ছিল 5% হারে, তাহলে এটি হয় 3750, সেটি আমাদের যোগ করতে হবে। তো যোগ করে আমাদের 4,53,750। আর যদি এখানে ইনভেস্টমেন্ট, আইডল ইনভেস্টমেন্ট থাকতো, নন ট্রেডিং বিনিয়োগ, তাহলে সেই ক্ষেত্রে সুদটি আমাদের এখানে মাইনাস করতে হতো। শিক্ষার্থীগণ, এরপরে অ্যাডজাস্টমেন্ট করেছি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স প্রশ্নে কিছু বলা ছিল না, এজন্য আমরা ইনকাম ট্যাক্স ধরে নিয়েছি।
ইনকাম ট্যাক্স সাধারণত কিছু না বললে 40% ধরাই উত্তম। তো আমি এখানে ইনকাম ট্যাক্স হবে এই টাকার উপরে 4,53,750 উপরে 40% 1,81,500 টাকা। এটি মাইনাস করার পরে আর অবশিষ্ট থাকে 2,72,250 টাকা। যেহেতু হাফ করতে বলা হয়েছে সেহেতু এখানে আমাদের 2 দিয়ে ভাগ করে অর্ধেক করা হয়েছে 1,36,125 টাকা। এটি আমাদের মাইনাস করে দিলে থাকে অবশিষ্ট 11,32,625 টাকা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এবার আসি 3 নম্বর স্টেপ, এভারেজ মেইনটেনেবল প্রফিট। বিগত 3 বছরের মুনাফার কথা বলা হয়েছে, সেটি গড় করতে হবে। সেক্ষেত্রে পুনরায় আবার আসি যে বর্তমানে 10 সালে আমাদের প্রফিট দেওয়া হয়েছে প্রস্তুতমাত্রে 4,50,000 টাকা। এখানে বলা হয়েছে যে বিগত 3 বছর দেখা যাচ্ছে যে ইনক্রিজ হয়ে আসছে 50,000 টাকা করে, তাহলে আমরা এটি ডিক্রিজ করে নিয়ে যাব। যেমন 10 সালে যদি 4,50,000 হয়, 9 সালে 4 লাখ টাকা, অর্থাৎ 50,000 টাকা এখান থেকে মাইনাস করে দেখানো হলো। আর 8 সালে হবে 4 লাখ থেকে আবার 50 টাকা বাদ দিলে 3,50,000 টাকা। তাহলে এবার আসি 3 নম্বর ওয়ার্কিং এ। তো প্রথমে 8 সালে আমরা লিখলাম 3,50,000, তারপর 4 লক্ষ, তারপর 4,50,000। এই তিনটি যোগ করে 3 দ্বারা ভাগ করলে এদিকে আসে 4 লক্ষ, এভারেজ আসে 4 লক্ষ টাকা। সেক্ষেত্রে 2 নম্বর স্টেপে আমরা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যে সমস্ত আইটেমগুলো যোগ বা বিয়োগ করে থাকি, মনে রাখতে হবে 3 নম্বর স্টেপে এভারেজ মেইনটেনেবল প্রফিট করার সময় ঠিক সেম ভাবে ওই আইটেমগুলোই যোগ বিয়োগ হবে। যেমন এখানে ইন্টারেস্ট যোগ হয়েছিল 3750, তাহলে আমাদের এখানেও যোগ করতে হবে। আর পূর্বে ইনকাম ট্যাক্স মাইনাস করা হয়েছিল, তাহলে 3 নম্বর স্টেপেও ইনকাম ট্যাক্স মাইনাস করতে হবে বিফোর ইনকামের উপরে। তো 3750 যোগ করার পরে আসছে 4,03,750। এই 4,03,750 এর উপরে 40% আসে 1,61,500, মাইনাস করার পরে আর থাকে 2,42,250 টাকা। এটি হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট। এবার আসি আমরা 4 নম্বর আইটেমে, নরমাল প্রফিট। নরমাল প্রফিট হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। 2 নম্বর স্টেপে আমরা যে ক্যাপিটাল এমপ্লয় তৈরি করেছি তার সাথে নরমাল রেট অফ রিটার্ন গুণ করতে হবে। নরমাল রেট অফ রিটার্ন পুরো দেওয়া আছে 15%। আর 2 নম্বর স্টেপে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ছিল 11,32,625। এটার উপরে 15% গুণ করলে আসে 1,69,894 টাকা। এটা হলো নরমাল প্রফিট। সেক্ষেত্রে এবার আসি 5 নম্বর স্টেপ, সুপার প্রফিট। সুপার প্রফিট হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট, অর্থাৎ 3 নম্বর স্টেপে আমরা যে কাজটি করেছি সেটির অ্যামাউন্ট 2,42,250 মাইনাস নরমাল প্রফিট। আর 4 নম্বর স্টেপে আমরা যেটি দেখিয়েছি 1,69,894 টাকা, এটি মাইনাস করার পরে পজিটিভ থাকলো আমাদের 72,356 টাকা। এটি হলো আমাদের সুপার প্রফিট। সুপার প্রফিট যদি পজিটিভ হয় তাহলে গুডউইল হবে, আর নেগেটিভ হলে গুডউইল হবে না। তাহলে আসি সুপার প্রফিট যেহেতু পজিটিভ হয়েছে 72,356, এর সাথে আমরা গুণ করলাম 2 ইয়ার পারচেজ। সেক্ষেত্রে যদি প্রশ্নপত্রে কত ইয়ার পারচেজ গুডউইল হবে কিছু বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে 2 অথবা 3 যে কোনো একটি নিতে পারি। তো আমরা এখানে 2 ইয়ার পারচেজ ধরে নিয়েছি। 72,356 সাথে 2 গুণ করলে 1,44,712 টাকা। এটি হলো আমাদের বর্তমান গুডউইল। সেক্ষেত্রে যেহেতু আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে হবে, তাহলে এই সম্পত্তিটাও টোটাল অ্যাসেটের সাথে যোগ করতে হবে। এবার আসি 7 নম্বর স্টেপ, মার্কেট ভ্যালু মেথড অনুযায়ী শেয়ার ভ্যালুয়েশন করব। যে বর্তমানে আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে গেলে মার্কেট ভ্যালু হলো ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা আসি শেয়ার ভ্যালুয়েশন অন দ্য বেসিস অফ এভারেজ প্রফিট। এভারেজ প্রফিটের উপর বেসিস করে ক্যাপিটালাইজেশন ভ্যালু নির্ণয় করি। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট হয়েছিল 2,42,250 টাকা। এখান থেকে আমাদের প্রিফার্ড শেয়ারের ডিভিডেন্ড মাইনাস করতে হবে। মাইনাস করে শিক্ষার্থীগণ আমরা মাইনাস করে দেখি, তো 2,42,250 থেকে 9,000 টাকা প্রিফার্ড শেয়ারের ডিভিডেন্ড মাইনাস করার পরে যে মূল্যটি থাকবে তাকে নরমাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে, অর্থাৎ 0.15 দ্বারা ভাগ করলে ভ্যালুয়েশন হচ্ছে 15,55,000 টাকা। এটি হলো আমাদের বর্তমান ক্যাপিটালাইজ ভ্যালু। এই ক্যাপিটালাইজ ভ্যালুকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 40,000 শেয়ার। 40,000 শেয়ার দ্বারা ভাগ করলাম, ভাগ করে আসলো 38 টাকা, এখানে আসছে 875 পয়সা। এটি হলো অ্যান্সার। বর্তমান শেয়ারের মূল্য হলো এটি। শিক্ষার্থীগণ, তাহলে শেয়ার মূল্য আমরা
ক্যাপিটালাইজ ভ্যালু অনুযায়ী নির্ণয় করা শিখলাম। এবার আসি পরবর্তী ফরম্যাটটি। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী বেসিসটি আমরা আগামী ক্লাসে দেখব ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।